সকলে বলে উত্তর দিকের এই গভীর বনের নীরবতা নাকি খুব শান্ত, দারুণ শান্তি লাগে। কথাটা চরম মিথ্যে। নর্দার্ন মিনেসোটার শেষ যে রাস্তাটা বরফ সরিয়ে চলাচলের উপযোগী করে রাখা হয়েছে, সেখান থেকেও 20 মাইল গভীরে দাঁড়িয়ে বলছি, এখানে নীরবতা কিন্তু শূন্য নয়। মনে হবে কেউ যেন অনবরত আপনার উপরে নজর রাখছে। আমি এখানে এসেছিলাম অরোরা বোরিয়ালিস বা মেরুজ্যোতির ছবি তুলতে। একটা পারফেক্ট টাইম ল্যাপসের শটের জন্য আমার এমন একটা নির্জন জায়গারই দরকার ছিল। আমি, আমার ক্যামেরার গিয়ার আর একটা কাঠের কেবিন। প্রথম দুটো রাত বেশ ভালোই কেটেছিল। প্রচণ্ড ঠান্ডা ছিল ঠিকই, এমন হাড় কাঁপানো ঠান্ডা যে মাঝরাতের পাইন গাছগুলো জমে গিয়ে বন্দুকের গুলির মতো সশব্দে ফেটে উঠত। তবে আসল ঘটনাটা ঘটল তৃতীয় দিনে। আমি পাহাড়ের একটা ধার ঘেঁষে হাঁটছিলাম, ক্যামেরা বসার জন্য একটা ভালো জায়গা খুঁজছিলাম। ঠিক তখনই গন্ধটা আমার নাকে এলো। -20 ডিগ্রি সেলসিয়াসে এই কনকনে ঠান্ডায় এমন গন্ধ পাওয়ার কথাই নয়। একটা উষ্ণ, ভেজা আর কেমন যেন ধাতব টাইপের গন্ধ, ঠিক যেমন গ্রীষ্মের দুপুরে রাস্তার পাশে কোনো মরা জন্তু পচে গন্ধ ছোটে, তেমন। এরপর আমি পায়ের ছাপগুলো দেখতে পেলাম। ঠিক 1 ঘন্টা আগে আমি যে পথ দিয়ে গিয়েছিলাম, সেই পথটাই আড়াআড়িভাবে পার করে গেছে ছাপগুলো। ওগুলো কোনো ভাল্লুকের পায়ের ছাপ নয়। পা ফেলার দূরত্বটা ছিল বড্ড বেশি, 1 পা 1 পা করে, প্রায় 7 ফুট দূরে দূরে পড়েছে। এটা কোনো মুজ বা হরিণেরও নয়। বরফের উপরে গভীর টেনে হিচড়ে যাওয়ার দাগ ছিল, যেন পাগুলো এতটাই ভারী যে মাটি থেকে ঠিকমতো তুলতেই পারছিল না। কিন্তু সবচেয়ে ভীতিকর বিষয় ছিল সেগুলোর আকৃতি, অবিকল মানুষের পায়ের মতো, কিন্তু বিকৃতভাবে লম্বা। আঙ্গুলগুলো বরফের বুকে সূচের মতো সূক্ষ্ম হয়ে ফুটে আছে। আমার ভেতরে অবচেতন মন একটা তীব্র সংকেত দিল, পালাও এখান থেকে। গোধূলির আলো মুছে ঘুটঘুটে অন্ধকার নামার ঠিক আগ মুহূর্তে আমি কেবিনে এসে পৌঁছালাম। দরজার ছিটকিনিটা আটকে দিলাম। একটা পাতলা ধাতুর টুকরো, যা ওই অদ্ভুত পায়ের ছাপ তৈরি করা জন্তুটার সামনে এই মুহূর্তে একটা রসিকতা বলে মনে হচ্ছিল। মন ঘোরানোর জন্য ল্যাপটপে বসে ছবিগুলো এডিট করতে লাগলাম। আমার পিঠ ছিল বনের দিকে মুখ করে থাকা বিশাল কাচের আয়নাটার দিকে। ঘরের ভেতরে তখন বলতে গেলে কোনো আলো নেই, শুধু ল্যাপটপের স্ক্রিনে নীলচে আভা আর কাঠের চুল্লিতে নিভে আসতে থাকা কয়লার শেষ লালচে আলো। বাইরের জঙ্গলটা ছিল একদম নিথর, নিঝুম। কোনো বাতাস নেই, কোনো পেঁচার ডাক নেই। আর ঠিক তখনই আমি শুনতে পেলাম, কেউ কি আছেন? আমার শরীরের রক্ত যেন মুহূর্তে হিম হয়ে গেল। ওটা একটা কণ্ঠস্বর, একজন পুরুষের গলা। এমন স্বাভাবিকভাবে বলল যে কোনো প্রতিবেশী যেন এসে কিছু ধার চাচ্ছে। আমি আড়ষ্ট হয়ে গেলাম। কিবোর্ডের উপরে আমার আঙ্গুলগুলো জমে রইল। কে কে ওখানে? কাপা কাপা গলায় কোনো মতে চিৎকার করে বললাম, আমাকে একটু সাহায্য করবেন? আমি পথ হারিয়ে ফেলেছি। আমি আস্তে আস্তে উঠে দাঁড়ালাম। টেবিল থেকে ভারী টর্চ লাইটটা হাতে নিলাম। কাজটা তখন একটা কালো আয়নার মতো কাজ করছে। ঘরের ভেতরে আবছা আলোটাই শুধু প্রতিফলিত হচ্ছে তাতে। আমি কাচের গায়ে মুখ ঠেকালাম, 2 হাতে চোখের পাশটা আড়াল করে বাহিরের বরফাবৃত অন্ধকারের দিকে তাকানোর চেষ্টা করলাম, কিন্তু কিছু দেখতে পেলাম না, শুধু গাছের গুঁড়ি আর কালো ছায়া। কোথায় আপনি? উত্তরটা এলো একদম কেবিনের দেওয়ালের গা ঘেঁষে, শুকনো পাতার মতো খসখসে আর মরমরে একটা ফিসফিসানি। উফ, বড্ড ঠান্ডা বাহিরে। আমি আরেকটু কাছে গেলাম, চোখের মণি দুটোকে যতটা সম্ভব বড় করে অন্ধকারে বুক চিরে দেখার চেষ্টা করলাম। আমার চোখ দিয়ে জল বেরিয়ে আসছিল। আমার মুখ থেকে ঠিক কয়েক ইঞ্চি দূরে সেই ঘন অন্ধকার। ঠিক আমার মুখের সামনে জানালার কাছে এসে আছড়ে পড়ল কিছু একটা। একটা আস্ত ট্রাক এসে ধাক্কা মারলে যেমন আওয়াজ হয়, ঠিক তেমন। আমি আতঙ্কে চিৎকার করে পেছনের দিকে ছুট দিলাম। একটা চেয়ারে হোঁচট খেয়ে মেঝেতে আছাড় খেলাম। হাত থেকে টর্চ লাইটটা ছিটকে গিয়ে মেঝেতে গড়াতে লাগলো। সেটার আলোর তীব্র রশ্মিটা ছাদের উপরে পাগলের মতো ঘুরতে লাগলো। পড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে আমি ওটাকে জানালার কাছে দেখেছিলাম। ওটা কোনো মানুষ ছিল না,
একটা ফ্যাকাশে ছাই রঙের চামড়া, যা একটা অতিরিক্ত লম্বা মাথার খুলির উপরে টান টান করে বসানো। আর চোখের কোটরগুলো, সেখানে কোনো চোখ নেই, শুধু দুটো অটল কুচকুচে কালো গহ্বর। আর দাঁতগুলো হোলডেটে সুচালো তলোয়ারের মতো, যা ঠোঁট ফুঁড়ে বাইরে বেরিয়ে এসেছে। ওটার নিঃশ্বাসে জানালার কাঁচটা বাইরে থেকে ঝাপসা হয়ে উঠেছিল। পর মুহূর্তেই ওটা উধাও হয়ে গেল। আমি হামাগুড়ি দিয়ে ঘরের এক কোনায় গিয়ে কুকড়ে বসলাম। আমার একটা হান্টিং নাইফ ছিল, ওটা শক্ত করে চেপে ধরলাম, যা এই মুহূর্তে ওইটার সামনে একটা দাঁত খিলানোর কাঠির চেয়ে বেশি কিছু মনে হচ্ছিল না। কাঠের এই কেবিনটাকে হঠাৎ ভীষণ নড়বড়ে আর ভঙ্গুর লাগতে শুরু করলো। দেওয়ালগুলো তো স্রেফ কাঠ, জানলাটা তো স্রেফ কাচ। দরজার তলার ফাঁক গলে একটা গন্ধ ঘরের ভেতরে ঢুকতে শুরু করলো, সেই বাসি রক্ত আর পচা মাংসের ধাতব গন্ধটা। এখন এই ছোট্ট ঘরটায় দম বন্ধকরভাবে ছড়িয়ে পড়ছে। বাহিরে আমি ভারী মচমচ শব্দ শুনতে পেলাম। বরফ মারিয়ে কিছু একটা কেবিনের চারপাশে ঘুরছে। একটু শব্দ হচ্ছে, আবার একটু থামা, আবার একটু শব্দ হচ্ছে, আবার থামা, যেন সে চারপাশটা পরীক্ষা করে দেখছে। ওটা দরজার সামনে এসে থামলো। দরজার নবটা আস্তে আস্তে নড়ে উঠল। তারপর শুরু হলো আঁচড়ানোর শব্দ, কাঠের স্লাইডিংয়ের উপরে ধারালো নখের লম্বা ধীর টান, ঠিক যেমনটা ব্ল্যাকবোর্ডে নখ দিয়ে আঁচড়ালে আওয়াজ হয়। ওটা আবার কথা বলতে শুরু করলো, কিন্তু এবার আর মানুষের ছদ্মবেশী গলাটা ধরে রাখতে পারছিল না। গলাটা কেমন যেন আটকে আটকে যাচ্ছিল, ভেঙে যাচ্ছিল। দরজাটা খোলো, আমাকে কথাটা বলার মাঝপথেই কণ্ঠস্বরটা বদলে গেল। আমি কোনো উত্তর দিলাম না, শুধু দরজার দিকে তাকিয়ে রইলাম। মনে মনে প্রার্থনা করতে লাগলাম যেন দরজার ওই আলগা বোল্টটা আটকে থাকে। আঁচড়ানোর শব্দটা বন্ধ হলো, পায়ের আওয়াজটা দূরে সরে গেল। মচমচ করে বরফ মারিয়ে কেবিনের পেছনের দিকে চলে গেল ওটা। আবারও সেই নীরবতা ফিরে এলো, বনের সেই দম বন্ধ করা ভারী নীরবতা। আমি যখন স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেলতে যাব, ঠিক তখনই একটা বিশাল ওজনের চাপে ছাদটা মরমর করে উঠল। ছাদের বিমগুলো থেকে ধুলোবালি ঝরে পড়তে লাগলো ঘরের মেঝেতে। আর আমার মাথার ঠিক উপরে ছাদে সুনির্দিষ্ট পায়ের আওয়াজ হেঁটে বেড়াতে লাগলো। ওটা ঠিক ঘরের মাঝখানটায় এসে থামলো, ঠিক যেখানে আমি নিচে কুকড়ে বসে আছি। একটা কান ফাটানো ধাতব আওয়াজ প্রতিধ্বনিত হলো পুরো ঘরে। ছাদে থাকা লোহার স্টোভ পাইপটা টেনে হিচড়ে উপড়ে ফেলছে কিছু একটা। ফায়ার প্লেস দিয়ে ঝুলকালি আর বরফ ছিটকে এসে আশ্রয় পড়লো ঘরের ভেতরে। চল্লিশ শেষ জ্বলন্ত কয়লাটুকু মুহূর্তেই নিভে গেল। পুরো ঘরটা এক সেকেন্ডে ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে গেল। আমি শুনতে পাচ্ছি ওটা ওপর থেকে চিমনির গর্ত টেনে হিচে আরো বড় করছে। আর আমি শুনতে পাচ্ছি ওর নিঃশ্বাসের শব্দ। চিমনির পাইপ বেয়ে নিচে নেমে আসছে ওটা। ক্ষুধার্ত, ওটা এতটাই ক্ষুধার্ত শোনাচ্ছে যা এই পৃথিবীতে কোনো জীবন্ত প্রাণীর গলা হতে পারে না। টর্চ লাইটটা নষ্ট হয়ে গেছে, আগুনটা নিভে গেছে। আর আমি শুনতে পাচ্ছি ওটা আস্তে আস্তে ওই চিমনির সরু গর্তটা দিয়ে নিচের দিকে নামছে। Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn, you're ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the popcorn.